আর ৮টি স্প্যান বসালেই পদ্মার বুকে দাঁড়াবে পুরো সেতু। সপ্তাহ ব্যবধানে যুক্ত হলেও আরও একটি স্প্যান, এগিয়ে চলছে স্ল্যাবের কাজ। লুক্সেমবার্গের ফ্যাক্টরিতে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে, এটা আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে চলে আসবে। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছি ফয়সাল মোরশেদ। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিএনপি মহাসচিব বেগম জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগ তুললেও আইনজীবী দায়ী করছেন করোনা পরিস্থিতিকে রাজনৈতিক কারণেই এমন অভিযোগ, বলছেন দুদক আইনজীবী। একদিকে মামলায় হাজিরা, অন্যদিকে জাল টাকা বানানো। জামিনে বের হয়েই আবারও সক্রিয়, ঢাল হিসেবে ব্যবহার হচ্ছে নারী। দুর্গাপূজার সামনে রেখে বেড়েছে তৎপরতা। বদলি আতঙ্কে বৃহত্তর চট্টগ্রামের মাঠ পর্যায়ের পুলিশ সদস্যরা। হচ্ছে না বড় কোনো অভিযান, অস্বীকার করে রুটিন ওয়ার্ক হিসেবেই দেখছেন কর্মকর্তারা। এবং ২৬০ কিলোমিটার বেগে ঘূর্ণিঝড়ের আঘাতেও টিকে থাকবে ভাষাঞ্চলের রোহিঙ্গা আশ্রয় কেন্দ্র, যে কোনো দ্বীপের চেয়ে বেশি সুরক্ষিত, বলছেন সংশ্লিষ্টরা। আর ৮টি স্প্যান বসলেই পদ্মার বুকে দেখা যাবে পুরো সেতু। সপ্তাহ ব্যবধানে সকালে পদ্মা সেতুতে ৩৩তম স্প্যান যুক্ত হওয়ায় এখন দৃশ্যমান প্রায় ৫ কিলোমিটার সেতু। একই সঙ্গে সেতুতে বসে যাওয়া স্প্যানগুলোতে রোড ও রেল স্ল্যাবের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন প্রকল্প পরিচালক সাইফুল ইসলামের ছবিতে এহসান জুয়েলের রিপোর্ট। স্রোতের গতি কিছুটা কমেছে। এর আগে তীব্র স্রোতের কারণেই ১০ জুনের পর দীর্ঘ ৪ মাস বন্ধ ছিল সেতুতে স্প্যান ওঠা। নদীর পানি কমতে শুরু করলে ১১ই অক্টোবর ৩২তম স্প্যানের পর এবার ৮ দিনের ব্যবধানে পরের স্প্যান বসানোর তৎপরতা শুরু। সোমবার সকাল ৯টায় মাওয়ার কুমারভোগ ইয়ার্ড থেকে নির্ধারিত ৩ ও ৪ নম্বর পিলারের কাছে স্প্যানটি নিয়ে যাওয়া শুরু হয়। পাড়ের খুব কাছে হওয়ায় ৩,১৪০ মেট্রিক টন ওজনের স্প্যানটি নিয়ে যেতে সময় লাগে ৪০ মিনিট। তবে একই অবস্থানে ৩২তম স্প্যান বসাতে ২ দিন সময় লাগায় সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে এবার ঘণ্টাখানেকের মধ্যেই নোঙর ফেলার কাজ শেষ করা যায়। সব মিলে দুপুর ১২টার মধ্যে বসিয়ে দেওয়া সম্ভব হয় ৩৩তম স্প্যান। একই সময় সেতুতে চলছে আগে বসানো স্প্যানগুলো রোড ও রেল স্ল্যাব বসানোর কাজ। ইয়ার্ডে নদী ভাঙনের কারণে বেশ কিছু স্ল্যাব নদীতে তলিয়ে গেলেও এজন্য কোনো দেরি হবে না বলে জানান প্রকল্প পরিচালক। এইগুলোর জন্য আমাদের কাজ আমরা আশা করছি পিছাবে না, কারণ যেই ১২৫টা চলে গেছে রোডওয়ে ডেক, এগুলোকে আমরা আবার পুনর্নির্মাণ শুরু করে দিচ্ছি। রেলওয়ে স্ট্রিঞ্জারের জন্য আমাদের লুক্সেমবার্গের ফ্যাক্টরিতে অলরেডি অর্ডার দেওয়া হয়েছে, এটা আমরা আশা করছি আগামী জানুয়ারির মধ্যে চলে আসবে। বাকি যেগুলো দিয়ে আছে আমাদের কাজের ব্যাঘাত হবে না, আমাদের হাতে আরো স্টক আছে। চলতি মাসের ২৫ তারিখ ৩৪তম আর ৩০ তারিখ ৩৫তম স্প্যান বসানোর পরিকল্পনা রয়েছে। কখনো তীব্র স্রোত, কখনো নাব্য সংকটের কারণে প্রায় এ রুটে লঞ্চ ও ফেরি চলাচল বন্ধ থাকে। বর্তমানে ৫ দিন ধরে বন্ধ আছে ফেরি চলাচল। দুর্ভোগের এমন দিনগুলোতে যখন এক একটি স্প্যান বসানোর মধ্য দিয়ে এগিয়ে যায় পদ্মা সেতুর কাজ, তখন আশায় বুক বাঁধেন দুই পারের মানুষ। প্রার্থনা করেন আরও দ্রুত শেষ হোক পদ্মা সেতুর কাজ। এহসান জুয়েল, সময় সংবাদ, মাওয়া, মুন্সিগঞ্জ। এই মুহূর্তে মুন্সিগঞ্জের মাওয়া প্রান্তে আছেন সহকর্মী এহসান জুয়েল। বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। জুয়েল, ছিলেন যে ৫ দিন ধরে এখানকার ফেরি চলাচল বন্ধ, অর্থাৎ রাজধানীর সঙ্গে কোনোভাবেই দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের যোগাযোগটা অব্যাহত রাখা যাচ্ছে না। এমন দিনগুলোতে আপনি যখন পদ্মার পাড়ে আসবেন তখন কিন্তু আপনি একেবারে হাড়ে হাড়ে টের পাবেন এই পদ্মা সেতুটা কতটা প্রয়োজন। কারণ যখন দেখবেন যে মুমূর্ষু একজন রোগীকে অ্যাম্বুলেন্সে করে পদ্মার ওই পার থেকে রাজধানীর কোনো উন্নত হাসপাতালে আনা যাচ্ছে না, তখন আসলে প্রয়োজনটা টের পাওয়া যায় যে এই সেতুটা যখন হয়ে যাবে তখন আসলে কত বেশি উপকার হবে এই নদীর দুই পারের মানুষের, দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের ১ কোটিরও বেশি মানুষের। সবচেয়ে বড় কথা কি ফয়সাল, যখন একটা একটা করে স্পেন যোগ হয় তখন আসলে এই দুই পারের মানুষ আশাবাদী হয়ে ওঠেন। তারা মনে করেন যে ৪১টা স্পেন তো আর একদিনে বসে দেওয়া সম্ভব নয়, এটা একটা একটা করে যোগ হবে। আর যোগ হতে হতেই কিন্তু ৩৩তম স্পেনটি আজ বসে গেল। অর্থাৎ সকাল ৯টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ৩ ঘন্টার চেষ্টায়
সেনাবাহিনী নিরাপত্তা দিয়েছেন, চীনের প্রকৌশলী যারা তারা তদারকি করেছেন, বাংলাদেশের প্রকৌশলীরা আছেন তারা তদারকি করেছেন। সবার সমন্বিত প্রচেষ্টায় পদ্মা সেতুতে এখন 4,950 মিটার অর্থাৎ প্রায় 5 কিলোমিটারের মতো দৃশ্যমান করে ফেলা সম্ভব হয়েছে। আর 8টি স্প্যান বসানো গেলেই পুরো পদ্মা সেতু দৃশ্যমান। যদিও তারপরে বেশ কিছু কাজ রয়েছে, রোড স্ল্যাব, রেল স্ল্যাব বসাতে হবে, সেই কাজটা চলছে। অর্ধেকের বেশি বসানো হয়ে গেছে, আর অর্ধেকের মতো বসাতে হবে। সব কিছু মিলে এখনও অপেক্ষা করতে হবে। কিন্তু যেহেতু নানা জটিলতা, নানা সময়, নানা সংশয়, এগুলো নিয়েই পদ্মা সেতু আসলে সামনের দিনগুলোতে এগিয়ে যেতে হচ্ছে। তাই এখন যে 8টি স্প্যান বাকি আছে সেগুলোর জন্য একটা সুনির্দিষ্ট ছক তৈরি করে ফেলেছেন তারা, যে কত তারিখ কোন স্প্যানটি বসানো হবে। সব কিছু মিলে তাদের পরিকল্পনা আগামী 10ই ডিসেম্বরের মধ্যেই বাকি 8টি স্প্যান বসিয়ে দেওয়া। অর্থাৎ দীর্ঘ 4 মাস বিরতির পর যখন কাজ শুরু হলো তখন 10টি স্প্যান বাকি ছিল। তার মধ্যে অক্টোবর মাসে 4টি, নভেম্বর মাসে 4টি আর ডিসেম্বর মাসে 2টি, সব মিলে 10টি স্প্যান বসিয়ে দেওয়ার একটা পরিকল্পনা তারা হাতে নিয়েছেন। এবং এই পরিকল্পনা অনুযায়ী তারা যদি ডিসেম্বর মাসের মধ্যে সবগুলো স্প্যান বসানোর কাজ শেষ করতে পারেন, তারপর হয়তো আরও কিছুটা সময় লাগবে রোড স্ল্যাব, রেল স্ল্যাবগুলো বসাতে। সেই কাজগুলো শেষ হলে মানুষের যে অপেক্ষা পদ্মা সেতুতে গাড়ি চলাচলের, সেতুর নদীর এই পার থেকে ওই পারে আসা যাওয়ার, সেগুলো হয়তো একটা দিন এই পদ্মার পাড়ে দাঁড়িয়ে আমরা হয়তো বলতে পারবো যে সেটাও সম্ভব হচ্ছে। এখন পর্যন্ত ফয়সাল, এই ছিল আমার কাছে সবশেষ খবর। সরাসরি জানাচ্ছিলেন সহকর্মী এহসান জুয়েল। বেগম জিয়াকে গৃহবন্দী করে রাখার দলটির এমন অভিযোগ ভিত্তিহীন বলে মনে করেন দুদক, আইনজীবী ও আওয়ামী লীগ নেতারা। তারা বলছেন বেগম জিয়াকে নিয়ে রাজনীতি শুরু করেছে দলটি। বিএনপি চেয়ারপারসনের এক আইনজীবী এ বিষয়ে কোনো মন্তব্য করতে না চাইলেও তিনি বলছেন করোনা পরিস্থিতির কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সাজা স্থগিতের মেয়াদ বেড়েছে 2 দফা। বিদেশে না যাওয়া, বাসায় চিকিৎসা নেওয়া, এই দুটি শর্তে তাকে মুক্তি দেয়া হয়। আইনি প্রক্রিয়ায় ব্যর্থ হয়ে সরকারের এমন সিদ্ধান্তকে শুরু থেকেই স্বাগত জানিয়েছে দলটি। অথচ মুক্তির 8 মাসে এসে দলটির মহাসচিবের অভিযোগ, নেত্রীকে গৃহবন্দী করে রেখেছে সরকার। ডিফারেন্সটা হচ্ছে যে শুধুমাত্র হাসপাতাল থেকে তাকে জেলে তার বাসায় নিয়ে আসা হয়েছে। ওখানে তিনি একটা হোমলি পরিবেশের মধ্যে আছেন, যেটাকে সোজা কথায় বলা যায় এটা হচ্ছে গৃহ অন্তরীণ করা। বেগম জিয়া বাসায় থাকাকালীন দলটির শীর্ষ নেতাদের সঙ্গে দেখা করেছেন। নেত্রী চাইলে আইনজীবী সহ যে কারো সঙ্গে আলোচনা করতে পারেন। তারপরও কেন গৃহবন্দীর অভিযোগ তুলছে বিএনপি? ওনার পরিবারের পক্ষের আবেদনটাকে শ্রদ্ধা করে সরকার মহোদয় এটা আদেশ দিয়েছেন, ওনাদের আবেদন অ্যালাউ করেছেন। এটা গৃহবন্দী কিভাবে? ইটস এ পলিটিক্যাল স্টেটমেন্ট, জাস্ট একটা পলিটিক্যাল ক্যাওয়াস করার জন্য, এছাড়া আর কিছুই না। উনি বলতে পারেন আইনের বেড়াজালে বন্দী, উনি সাজাপ্রাপ্ত, কিন্তু সরকার সাময়িক মুক্তি দিয়েছে 401-এর 1 উপধারা অনুযায়ী। বিএনপি নেত্রীর একজন আইনজীবী অবশ্য গৃহবন্দী নিয়ে সরাসরি কোনো কথা বলতে চাননি। তিনি বলছেন করোনা পরিস্থিতির কারণে দেশে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ পাচ্ছেন না নেত্রী। উনি নিজে চাচ্ছেন চিকিৎসা করা, এখন কোভিড-19-এর কারণে তার চিকিৎসা ব্যাহত হচ্ছে। সরকার শর্তটা না দিলে হয়তো এর আগে উনি যেতে পারতেন হয়তো। একদম দেশে বিদেশে সব জায়গাতে একই অবস্থা। দলটির একটি সূত্র বলছে বেগম জিয়ার চিকিৎসার জন্য বিদেশি কয়েকটি হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে, কিন্তু করোনা পরিস্থিতির কারণে সেটিও সম্ভব হচ্ছে না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। বর্তমান সরকারের অধীনে দেশে কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন বিএনপি নির্বাচনে ব্যর্থ হয়ে এখন জনরায়ের বিরুদ্ধে কর্মসূচি দিয়েছে। তিনি সকালে তার সরকারি বাসভবনে অনলাইন ব্রিফিংয়ে একথা বলেন। তিনি বলেন উপনির্বাচন নিয়ে বিএনপি অন্ধকারে ঢিল ছুঁড়ছে। শুধু বিরোধিতার মিথ্যাচার এখন বিএনপির অস্থিমজ্জার অংশ হয়ে গেছে। তারা সরকার কিংবা দেশের ইতিবাচক কিছু দেখতে পায় না। জনগণের পাশে না থেকে জনঘনিষ্ঠ কোনো ইস্যুতে না গিয়ে বিরোধিতার খাতিরে বিরোধীতেই এখন বিএনপির বহুল চর্চিত অকেজ হাতিয়ার। সংবিধান অনুযায়ী যথাসময়ে নির্বাচন হবে, মধ্যবর্তী নির্বাচন কিংবা ফ্রেশ নির্বাচনের কোনো সুযোগ নেই। দুপুরের সময়ে আরও থাকছে, ঢাকা বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এখনও হয়নি চূড়ান্ত সিদ্ধান্ত। বঙ্গবন্ধু ডিজিটাল ভার্সিটির অ্যাপস ব্যবহারের আগে করা হবে পর্যালোচনা।
দেশে করোনা থেকে নিজেদের রক্ষায় সব জায়গায় মাস্ক ব্যবহার করতে মন্ত্রিসভার বৈঠকে নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে ভার্চুয়াল মাধ্যমে অনুষ্ঠিত মন্ত্রিপরিষদ সভায় জনগণকে সচেতন করতে প্রয়োজনে মোবাইল কোর্টের মাধ্যমে আইন প্রয়োগেরও সিদ্ধান্ত হয়। বেলা 10:30টায় অনলাইন মাধ্যমে শুরু হয় মন্ত্রিসভার বৈঠক। এতে গণভবন থেকে অংশ নিয়ে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সচিবালয় থেকে যুক্ত ছিলেন মন্ত্রিপরিষদের সদস্যরা। বৈঠকে ঢাকা থেকে অস্ট্রিয়ার সরাসরি বিমান যোগাযোগ স্থাপনে এয়ার সার্ভিস চুক্তির খসড়ার অনুমোদন দেওয়া হয়। এছাড়া মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের হার পর্যালোচনায় ত্রৈমাসিক প্রতিবেদন উপস্থাপন করা হয়। বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। কোনোভাবেই মাস্ক ইউজ, অন্তত পাবলিক প্লেসে কোনোভাবেই মাস্ক ইউজ, মসজিদে বা অন্য গ্যাদারিংয়ে বা বিভিন্ন যে সামনে দুর্গাপূজা আসবে, যেসব অনুষ্ঠানগুলো হবে, কোনো অবস্থাতেই কেউ যেন মাস্ক ছাড়া না আসে। এটা আরেকটু এনফোর্স করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভা এটা দৃঢ় ইচ্ছা প্রকাশ এবং আশা প্রকাশ করছেন যে সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন। ফোর্স যদি করতে হয়, আইন প্রয়োগ করতে গেলে আইনও প্রয়োগ করব। উচ্ছ্বাস ও ভাঙন ঠেকাতে সক্ষম বাঁধ দিয়ে রোহিঙ্গাদের জন্য সুরক্ষিত করা হয়েছে ভাসানচরকে। এছাড়া প্রতি হাজার মানুষের জন্য 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়েও টিকে থাকতে পারে এমন আশ্রয় কেন্দ্র নির্মাণ করে নিশ্চিত করা হয়েছে দুর্যোগকালীন নিরাপত্তা। এ বাস্তবতায় কক্সবাজার রোহিঙ্গা ক্যাম্প তো বটেই, এমনকি দেশের যে কোনো দ্বীপের চেয়ে ভাসানচরকে বেশি সুরক্ষিত মনে করছেন প্রকল্প সংশ্লিষ্টরা। 2 দশকেরও কম সময়ে আগে বঙ্গোপসাগরের বুকে জেগে ওঠা ভাসানচরকে জোয়ার, ঘূর্ণিঝড় ও ভাঙন থেকে সুরক্ষা দিতে নেওয়া হয়েছে নানা পদক্ষেপ। প্রথমত, দ্বীপের দক্ষিণ পশ্চিম তীরে 2 কিলোমিটারের বেশি বাঁধের 400 থেকে 500 মিটার আগে পাইলিং করে পাথর ও জিও ব্যাগ ফেলে 3 স্তরের তীর প্রতিরক্ষা ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্বিতীয়ত, প্রাথমিকভাবে 9 ফুট উচ্চতার 12 কিলোমিটার বাঁধ নির্মাণ করা হয়েছে। জানুয়ারি থেকে চলছে 19 ফুট পর্যন্ত উচ্চতা বাড়ানোর কাজ। বাঁধের চারদিকে 18টি স্লুইস গেট বসিয়ে গড়ে তোলা হয়েছে শক্তিশালী ড্রেনেজ ব্যবস্থা। বাঁধ থেকে সমুদ্র তীরবর্তী এলাকায় নেওয়া হয়েছে বনায়নের উদ্যোগ। ভাসানচরকে ঘিরে রোহিঙ্গা শরণার্থী সংশ্লিষ্ট বিভিন্ন মহলের যে উদ্বেগ এবং উৎকণ্ঠা রয়েছে, তার অন্যতম হচ্ছে জোয়ারের পানি এবং জলোচ্ছ্বাসের ভয়। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, জোয়ারের পানি এবং জলোচ্ছ্বাসের ভয়কে মাথায় রেখে তারা এরই মধ্যে পুরো প্রকল্প এলাকাকে 14 কিলোমিটারের বেড়িবাঁধের মাধ্যমে সুরক্ষিত করেছেন। দুর্যোগের কথা মাথায় রেখে গুচ্ছগ্রামের 1440টি বাড়ি নির্মাণ করা হয়েছে 4 ফুট উচ্চতায়। এছাড়া আছে ঘন্টায় 260 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঘূর্ণিঝড় সইতে সক্ষম 120টি আশ্রয় কেন্দ্র। মাটি থেকে 14 ফুট উচ্চতার প্রতিটি আশ্রয় কেন্দ্র 1000 মানুষ এবং 200 পশুকে আশ্রয় দেবে। 1842 থেকে 2018 পর্যন্ত গত 176 বছরের 20,000 সাইক্লোনের পরিসংখ্যান বিশ্লেষণ করে যুক্তরাজ্য ভিত্তিক 2 সংস্থা HR ওয়ালিংফোর্ড ও MDM যে পরামর্শ দিয়েছে, সে অনুযায়ী এ পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে প্রকল্প সংশ্লিষ্টরা। সুরক্ষা বাঁধ এবং শোর প্রোটেকশনের মাধ্যমে এটাকে আমরা সুরক্ষিত করেছি এবং একই সাথে শেল্টারগুলি এটা এডিশনাল একটা সাপোর্ট দেবে। 12,000 থেকে 15,000 শ্রমিক 2018 এবং 19 সালে কাজ করেছে। সুতরাং আমরা কোন সময় এই ফণি, আমপান এবং বুলবুলে আমাদের এই দ্বীপে পানি 4 থেকে 5 ফিট পানি উঠেছে এবং কোনো ইফেক্ট হয়নি। ওয়েল ক্লিয়ার ফ্রম দ্য এমব্যাঙ্কমেন্ট। জরুরি উদ্ধার ও ত্রাণ কাজের জন্য রয়েছে আন্তর্জাতিক মানের 2টি হেলিপ্যাড। প্রকল্পের 8টি হাই স্পিড বোট ও লোকাল হাই স্পিড বোটের মাধ্যমে ভাসানচর থেকে 1 থেকে 2 ঘন্টার মধ্যে চট্টগ্রাম অথবা নোয়াখালীর চেয়ারম্যান ঘাটে পৌঁছা যায়। রয়েছে প্রকল্পের 4টি LCU এবং BIWTCর 12 আউলিয়ার মাধ্যমে 3 থেকে 4 ঘন্টায় চট্টগ্রামে পৌঁছার ব্যবস্থা। সব মিলিয়ে যোগাযোগ আর সুরক্ষার এত আয়োজন দেশের আর কোনো দ্বীপে নেই বলেই দাবি ভাসানচর 3য় আশ্রয়ন প্রকল্প কর্তৃপক্ষের। ওমর ফারুক, সময় সংবাদ, ভাসানচর, নোয়াখালী। কক্সবাজার শহরের বাঁকখালী নদীতে ঘুরতে গিয়ে নৌকা ডুবিতে 2 যুবক নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় নৌকার মাঝিকে জীবিত উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস জানিয়েছে, গতরাত 11:30টার দিকে 2 বন্ধু বেলাল হোসেন ও মোহাম্মদ ইউনুস শখের বশে একটি নৌকায় বাঁকখালী নদীতে ঘুরতে যান। কস্তুরাঘাট মোহনায় পৌঁছালে একটি ড্রেজারের সঙ্গে ধাক্কা লেগে নৌকাটি ডুবে যায়। তাৎক্ষণিকভাবে স্থানীয় জেলেরা নৌকার মাঝি শুকুরকে জীবিত অবস্থায় উদ্ধার
করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেন। অপর 2 জন এখনও নিখোঁজ রয়েছেন। চট্টগ্রাম ও কক্সবাজার থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল সকালে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। দুপুরের সময়ে আরও থাকছে মার্কিন নির্বাচনকে ঘিরে 2 প্রেসিডেন্ট প্রার্থীর কথার লড়াই, জঙ্গিবাদে উস্কানির অভিযোগ ট্রাম্পের, বর্ণবাদের বিষ ছড়ানোর পাল্টা অভিযোগ বাইডেনের। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ স্বায়ত্তশাসিত 4 বিশ্ববিদ্যালয় ও বুয়েটে ভর্তি পরীক্ষার পদ্ধতি নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। একাডেমিক কাউন্সিলেই এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এদিকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ে উদ্ভাবিত মোবাইল অ্যাপসের মাধ্যমে অনলাইনে ভর্তি পরীক্ষা নেওয়ার কথা ভাবছে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো। তবে এই অ্যাপস অনুমোদন দেওয়ার আগে নিজস্ব আইটি বিশেষজ্ঞদের দিয়ে পর্যালোচনা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ইকরাম হোসেনের রিপোর্ট। কোভিড পরিস্থিতির কারণে এইচএসসিতে অটো পাস, কিন্তু বিশ্ববিদ্যালয় ভর্তির কঠিন প্রতিযোগিতায় পরীক্ষা ছাড়া সম্ভব নয়। কিভাবে ভর্তি কার্যক্রম শুরু হবে তা নিয়ে চলছে নানা আলোচনা। উপাচার্যদের সংগঠন বিশ্ববিদ্যালয় পরিষদের সভায় অনলাইনে পরীক্ষার নীতিগত সিদ্ধান্তের পর একটি মোবাইল অ্যাপস নিয়ে ব্যাপক আলোচনা হচ্ছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ডিজিটাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুনাজ আহমেদ নূরের নেতৃত্বে অ্যাপসটি তৈরি করা হয়। অ্যান্ড্রয়েড সিস্টেমে এটি ডাউনলোড করে লগ ইন করতে হবে। ভেরিফিকেশনের কয়েকটি ধাপ পার হয়ে পরীক্ষায় বসতে পারবে ভর্তির ছোড়া। এমসিকিউ পদ্ধতিতে ঠিক চিহ্ন আর লিখিত পরীক্ষায় খাতার ছবি আপলোড করতে হবে। কিভাবে এই সফটওয়্যার কাজ করবে তার বিস্তারিত বলছিলেন উপাচার্য। ফেস ভেরিফিকেশন করার পর তার পরীক্ষাটা স্টার্ট হবে। ক্যামেরা এবং যে সাউন্ড, এই দুটো আমরা রেকর্ড করতে থাকবো, তার কন্টিনিউয়াসলি তার ছবি নিতে থাকবো এবং তার ভিডিও নিতে থাকবো। সবাই সন্তোষ প্রকাশ করেছেন, তবে সাথে সাথে এটাও বলেছেন তারা এটা দেখবেন, যাচাই বাছাই করবেন। তারা যদি আরও পরামর্শ দেন আমরা সেটাকে আরও উন্নত করার চেষ্টা করব। অনলাইনে পরীক্ষা হলে এই অ্যাপসটি ব্যবহার করা যায় কিনা তা নিয়ে ভাবছে ঢাকা বিশ্ববিদ্যালয়। যদিও ভর্তি পরীক্ষা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে একাডেমিক কাউন্সিল। সফটওয়্যারটির প্রতি আমার একটা আকর্ষণ, তো সে কারণে আমি দীর্ঘ সময়টি থেকে তখন আমি সিদ্ধান্ত নিলাম যে আমরা এটিকে ভালো করে পর্যালোচনা করব, ভালো করে আমাদের বিশেষজ্ঞরা তারা দেখবেন, দেখার পরে এটি কোথায় কোথায় আমরা ব্যবহার করতে পারি। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট সব ধরনের সম্ভাব্যতা যাচাই করছে। অনলাইনে পরীক্ষা হলে নিজস্ব প্রযুক্তিতে নিতে চায় বিশ্ববিদ্যালয়টি। যদি অনলাইনে পরিস্থিতির কারণে আমাদের নিতে হয় তাহলে সেটাও হয়তো সেটা নেওয়ার মতো প্রযুক্তি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে রয়েছে। 4টি স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয় ও বুয়েট ছাড়া বাকি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষায় রাজি হয়েছে। ইকরাম হোসেন, সময় সংবাদ, ঢাকা। মুন্সিগঞ্জে বেড়েছে সব ধরনের সবজির দাম। রামপাল হাটে কেজি প্রতি সবজির দাম 8 থেকে 30 টাকা বেড়েছে। আড়তদাররা বলছেন দফায় দফায় বন্যার কারণে সবজির দাম চড়া। নাসরুদ্দিন উজ্জ্বলের রিপোর্ট। মুন্সিগঞ্জের বজ্রযোগিনী, মহাকালী, পঞ্চসার ও রামপালে কৃষকেরা তাজা হরেক রকমের সবজি নিয়ে আসেন ভোরের এই হাটে। বেচাকেনাও ভালো হয়। বন্যার কারণে যেমন কৃষকরা চাষ করতে পারে না, মাইর খাওয়ার কারণে এখন সবজিটার দাম বেশি। জিনিসের দাম বেশি, রাস্তাঘাটের খরচ বেশি, বজির দাম বেশি, এই কারণে জিনিসের দাম বেশি। বরজের পানের পাশাপাশি 12 মাস সবজি চাষ করা হয়। সেই সবজির সাথে তাই চাষিরা এই হাটে পাইকারি পানও বিক্রি করেন। সবজিগুলো সব সম্পূর্ণ কীটনাশক মুক্ত, ফরমালিন মুক্ত, একদম ফুল ফ্রেশ সবজি। সরাসরি কৃষকরা জমি থেকে সোজা আমাদের বাজারে নিয়ে আসে এবং এখান থেকে পাইকারি দামে তারা এখানে বিক্রি করে। কয়েক দফা বন্যার কারণে সব ধরনের সবজির দাম বেড়েছে বলছেন আড়তদাররা। সবজি বর্তমানে 20 টাকা 30 টাকা কেজিতে বেশি। ধুন্দল ছিল 30 টাকা, এখন 50 টাকা। লাউ ছিল 40 টাকা, এখন 60 টাকা 70 টাকা। লাউ ডোকা ছিল 40 টাকা 30 টাকা, 70 টাকা 80 টাকা হালি। সবজি লুব্বা, বটবটি ছিল 30 টাকা 35 টাকা, এখন 70 টাকা 60 টাকা। স্থানীয় কৃষকরা তাদের বাড়ির আঙিনায় এবং জমিতে উৎপাদিত অন্তত 30 রকমের কীটনাশক মুক্ত সবজি নিয়ে আসেন এই হাটে। নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ, মুন্সিগঞ্জ। জানাবো দেশের বাইরের খবর। জো বাইডেন নির্বাচিত হলে শরণার্থী ও অভিবাসীতে ভরে যাবে যুক্তরাষ্ট্র, এমন মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি দাবি করেন এর মাধ্যমে তার দেশে জঙ্গিবাদ ছড়াবে। অন্যদিকে প্রতিদ্বন্দ্বী বাইডেনের অভিযোগ, ট্রাম্পের ছড়ানো বর্ণবাদের বিষ পুরো যুক্তরাষ্ট্রে ছড়িয়ে গেছে, সৃষ্টি হয়েছে বিভেদ, দেশ চলে গেছে অস্ত্রধারীদের হাতে।
উইসকনসিন অঙ্গরাজ্যের কেনোসা থেকে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের খবর জানাচ্ছেন হাসানুজ্জামান সাকি। যুক্তরাষ্ট্রে চলমান বর্ণবিরোধী আন্দোলন সহিংস রূপ নিয়েছিল উইসকনসিনের এই কেনোসা শহরে। আমরা দেখতে পাচ্ছি পিছনের এই মার্কেটটির প্রতিটি জায়গায় কাঠ দিয়ে ঢেকে দেয়া হয়েছে যেন ভাঙচুর করা না যায়। এ থেকে রক্ষা পাওয়ার জন্য এরকম ব্যবস্থা নেওয়া হয়েছে। কিন্তু আমেরিকা কি এরকম কাঠ দিয়ে ঘেরাও করে ভাঙচুর থেকে রক্ষা করার জন্যই সবকিছু টিকিয়ে রাখবে? রোববার নেভেদা ও নর্থ ক্যারোলাইনায় আলাদা নির্বাচনী প্রচারণায় অংশ নিয়ে ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেনের বক্তব্যে উঠে এলো সেই বিভেদ সন্ত্রাসের কথা। নেভেদার কারসন সিটিতে সমর্থকদের উদ্দেশ্যে দেয়া ট্রাম্পের বক্তব্যে বাড়তি আরও উঠে আসে ডেমোক্রেটরা ক্ষমতায় বসলে শরণার্থী ও অভিবাসীতে ভরে যাবে দেশ। Biden vowed to terminate our travel bans on jihadist regions and surge refugee admissions by 700%. He wants to let them come in. একই দিন নর্থ ক্যারোলাইনার ডারহামে প্রচারণা চালান জো বাইডেন। সাবেক এই ভাইস প্রেসিডেন্ট বলেন, ট্রাম্পের শ্বেতাঙ্গ শ্রেষ্ঠত্ববাদের পক্ষে অবস্থান নেয়া ও বর্ণবাদ সমর্থন করার খেসারত আমেরিকাকে দিতে হচ্ছে। এই রাষ্ট্র ঘুরে দাঁড়াবেই, মিটে যাবে বর্ণবাদের কালিমা, লুটপাট বন্ধ হবে, অস্ত্রমুক্ত হবে দেশ, সব জাতি ও দলমতের দেশ গড়ব আমরা ডেমোক্রেটরা। এদিকে যুক্তরাষ্ট্রে করোনা পরিস্থিতি আবারও ভয়াবহ রূপ নিচ্ছে বলে মন্তব্য করেছেন দেশটির শীর্ষ সংক্রমণ রোগ বিশেষজ্ঞ ডক্টর অ্যান্থনি ফাউসি। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির সমালোচনা করে তিনি বলেছেন, মানুষের প্রাণ বাঁচাতে আবারও লকডাউন প্রয়োজন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, কেনোসা, উইসকনসিন। এই পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। আর 8টি স্প্যান বসালে পদ্মার বুকে দাঁড়াবে পুরো সেতু। সপ্তাহ ব্যবধানে যুক্ত হলেও আরও একটি স্প্যান, এগিয়ে চলছে স্ল্যাবের কাজ। এবং বিএনপি মহাসচিব বেগম জিয়াকে গৃহবন্দী রাখার অভিযোগ তুললেও আইনজীবী দায়ী করছেন করোনা পরিস্থিতিকে। রাজনৈতিক কারণে এমন অভিযোগ বলছেন দুদক আইনজীবী। এই ছিল দুপুরের সময়, সঙ্গে থাকুন সময়।